একটু ওয়েট করুন। ব্যাটারিটা একটু উল্টা করে লাগাতো। যাক, আলহামদুলিল্লাহ। আমরা প্রথমত আয়করের যেই প্রাথমিক বিষয়গুলো আছে, আমরা প্রাথমিক বিষয়গুলা আপনাদের সংক্ষেপে আলোচনা করব। এক্ষেত্রে আপনাদের অবগতির জন্য জানাই, বাংলাদেশের যে এনবিআর এর ওয়েবসাইট আছে, সেই ক্ষেত্রে কিন্তু তারা প্রতি বছর যে আপডেটগুলো আসে সেগুলার একটা পরিপত্র প্রকাশ করেন এবং একই সাথে আয়কর রিটার্ন ফর্ম পূরণের একটি নির্দেশনা বই প্রস্তুত করেন। এগুলা তাদের ওয়েবসাইটে অলরেডি দেওয়া থাকে। তো আপনারা যদি বেসিক কোর্সের ফাংশনগুলো জেনে থাকেন, তাহলে পরবর্তী বছরে যে চেঞ্জগুলো আসবে সেগুলো আপনারা নির্দেশিকা এবং পরিপত্র বা অর্থ আইন দেখেই আপনারা সহজে সেটা পরিবর্তন করে নিতে পারবেন, যে সকল পরিবর্তনগুলো আসে। তো আজকের এই ক্লাস যেহেতু আমাদের আয়করের উপর প্রথম ক্লাস, সুতরাং আমরা এখানে আজকে বেশি জটিল কিছু আলোচনা করব না, সংক্ষিপ্তে কিছু বিষয় আলোচনা করব। আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রথম ক্লাসটা সাধারণ বা সামান্য আলোচনার মধ্যেই রাখলে ভালো। তাহলে আমাদের পরবর্তী ক্লাসে যে আমরা কি বিষয়গুলো পড়াবো বা কি বিষয়গুলো আমরা স্টাডি করব, তার একটা পূর্ব প্রস্তুতি হিসাবে আজকের এই ক্লাসটা। তো আমি আপনাদের সাথে আছি অ্যাডভোকেট নাসির মিয়াজি, সদস্য ফেনী আয়কর আইনজীবী সমিতি। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে 7 মিনিটস বাংলা, এখানেও আমি টুকটাক আয়করের উপর ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো এখানে আমি কিছু সূচিপত্র দিয়েছি। এবার আসা যাক প্রথমত আয়কর রিটার্নটা কি। আয়কর রিটার্নটা কি সেটা হচ্ছে এক ধরনের ফর্ম, যেটার মাধ্যমে আপনার যেই আয় ব্যয়, তারপর যায় আপনার যেই বাৎসরিক ক্যালকুলেশন, কত টাকা আপনার আয় হয়েছে, ব্যয় হয়েছে, কোন খাতে কত টাকা জমা রাখছেন বা বিনিয়োগ করছেন, বিভিন্ন কিছু আপনি এনবিআর কে একটা তালিকা করে আপনার এনবিআর কে দাখিল করতে হবে। এটাই হচ্ছে আয়কর রিটার্ন। ঠিক আছে, তো আমরা যদি থিওরিক্যাল আকারে বলি, আয়কর কর্তৃপক্ষের নিকট একজন করদাতার বার্ষিক আয় ব্যয় এবং সম্পদের তথ্যাবলী নির্ধারিত ফর্মে উপস্থাপন করার মাধ্যম হচ্ছে আয়কর রিটার্ন। রিটার্ন ফর্ম এবং কাঠামো আয়কর বিধি দ্বারা নির্দিষ্ট করা আছে। আচ্ছা যাক, এবার আমরা আলোচনা করব আয়কর রিটার্ন কারা দাখিল করবেন। আয়কর রিটার্ন মূলত কারা দাখিল করবেন সেটা দুই ভাগে ভাগ করা যায়। যাদের করযোগ্য আয় রয়েছে এবং যাদেরকে আবশ্যিকভাবে রিটার্ন দাখিল করতে হবে। তার মানে আমরা এখানে দুইটা শ্রেণী পেয়েছি। একটা পক্ষকে বলা হচ্ছে আয়কর রিটার্ন দাখিল করতেই হবে, আর আরেকটা পক্ষকে বলা হচ্ছে আপনার যদি করযোগ্য আয় থাকে, মানে আপনার যদি করের উপযুক্ত আয় থাকে, তাহলে আপনাকে রিটার্ন দাখিল করতে হবে। তো এই দুইটা জিনিস মাথায় রাখবেন। যাদের করযোগ্য আয় আছে তাদের আয়কর রিটার্ন দাখিল করতে হবে, এবং আরেকটা শ্রেণী আছে যাদের করযোগ্য আয় থাকুক বা না থাকুক, তাদের আয়কর রিটার্ন দাখিল করতে হবেই। তো আমি একটা এক্সাম্পল দিয়ে দিই, দুইটার ক্ষেত্রে দুইটা এক্সাম্পল দিয়ে দিই। যাদের করযোগ্য আয় রয়েছে, ধরেন এনবিআর পুরুষের ক্ষেত্রে নির্ধারণ করছে যদি 3 লক্ষ টাকার উপরে আপনার ইনকাম থাকে, তাহলে আপনাকে আয়কর রিটার্ন দাখিল করতেই হবে। যদি 3 লক্ষ টাকার উপরে আয় না থাকে, নিট আয় না থাকে, তাহলে আপনাকে আয়কর রিটার্ন দাখিল না করলেও চলবে। এবার আসেন, আরে খতে বলা হচ্ছে যে যাদেরকে আয়কর রিটার্ন আবশ্যিকভাবে দাখিল করতে হবে। ধরেন আমি অ্যাডভোকেট, এখন আমার বাৎসরিক আয় যদি 10 টাকাও হয়, তাহলেও আমাকে কিন্তু আয়কর রিটার্ন দাখিল করতে হবে। অর্থাৎ আমি অ্যাডভোকেট হওয়ার কারণেই আয়কর রিটার্ন দাখিল করতে বাধ্য হয়েছি। সাপোজ ধরেন আপনি একজন ডাক্তার মানুষ, সুতরাং আপনার বাৎসরিক ইনকাম যাই হোক সেটা দেখার বিষয় না। আপনি যদি একজন সার্ভেয়ার হন, তাহলেও আপনার বাৎসরিক ইনকাম কত সেটা দেখার বিষয় না, আপনার পেশার কারণেই আপনাকে আয়কর রিটার্নটা দাখিল করতে হবে। তাহলে দুটা শ্রেণী পেয়েছি। এক, আপনার যদি 3 লক্ষ টাকার উপরে ইনকাম থাকে, মহিলার ক্ষেত্রে যদি 3,50,000 টাকার উপরে ইনকাম থাকে, তাহলে আপনাকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। আরেকটা শ্রেণী পেয়েছি
সেটা হচ্ছে আপনার পেশার কারণে আপনাকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। তাহলে কোন কোন পেশা আপনি যদি কোন কোন পেশায় থাকলে আপনার আয়কর রিটার্ন দাখিল করতে হবে সেটা আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। এবার আসেন, আমরা একটু আগেই বলছি আপনার যদি করযোগ্য আয় থাকে, অর্থাৎ আপনি যদি ব্যক্তি করদাতার আয় যদি বছরে 3 লক্ষ টাকার বেশি হয় তাহলে তাকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। তৃতীয় লিঙ্গের করদাতা মহিলা 65 বছর বা তদুর্ধ্ব বয়সের করদাতার আয় যদি বছরে 3,50,000 টাকার বেশি হয় তাহলেও তাকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। এছাড়া গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতার আয় যদি 4,75,000 টাকার বেশি হয় তাহলেও তাকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। প্রতিবন্ধী করদাতা যদি 4,50,000 টাকার বেশি হয় তাহলেও তাকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। এই গেল যদি আপনার ইনকাম থাকে সেই ক্ষেত্রে আপনাকে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা। এখন আপনারা যারা ক্যান্ডিডেট আছেন তারাই এখন চিন্তা করুন আপনাদের আয় কি 3 লক্ষ টাকা বা 3,50,000 টাকা এক্সিড করছে কিনা, তাহলে আপনাদের আয়কর রিটার্ন দাখিল করতে হবে। এক্ষেত্রে আরেকটা বিষয় উল্লেখ করে দিই, যেমন ধরুন আপনার ব্যবসা করেন আপনি, তো আপনার এখানে বাৎসরিক সেল হয়েছে 3 লক্ষ টাকা, অথবা আপনার খরচ বরচ সব মিলাই আপনার 3 লক্ষ টাকা আয় হয়েছে। এটা কিন্তু আপনার নেট আয় না, নেট আয় হবে তখন যখন আপনার ওই যে যে পেশার কারণে আপনি ইনকামটা করতেছেন সেই পেশার খরচ বরচ বাদ দিয়ে যা থাকে সেটা হলো আপনার নেট আয়। আর এই নেট আয়ের উপরেই আপনাকে কর দিতে হবে। আপনাকে গ্রস আয়ের উপর আয়কর হিসাব করা হয় না, আপনার সব সময় খরচ বাদ দিয়া যে নেট আয়টা থাকে সেটার উপর আয়কর দিতে হয়। আর সেটা যদি 3 লাখ বা 3,50,000 অতিক্রম করে সেক্ষেত্রেই আপনাকে আয়কর রিটার্ন দাখিল করতে বাধ্য করা হয়েছে। আচ্ছা, এবার আরো দুইটা যে বিষয় ছিল, গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধার ক্ষেত্রে 4,75,000 টাকা, প্রতিবন্ধী করদাতার ক্ষেত্রে 4,50,000 টাকা। এই দুইটা ক্ষেত্রেও সেম, তাদের অবস্থা অনুযায়ী তাদের কর হারটা একটু করের অব্যাহতি একটু বাড়ানো হয়েছে। এই গেল। এবার আসেন, আমরা প্রথমে আলোচনা করছিলাম দুই শ্রেণীর করদাতা সম্পর্কে, যাদের এক শ্রেণী হচ্ছে তাদের পেশার কারণে তাদেরকে আয়কর রিটার্ন দাখিল করতে হবেই, আর একটা হচ্ছে তাদের ইনকাম আছে বিধায় তাদেরকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। একটু আগে আলোচনা করছি যে আপনার ইনকাম যদি নির্দিষ্ট আয়ের থেকে বেশি হয়, নেট আয়ের থেকে বেশি হয়, তাহলে আপনাকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। এখন আমরা আলোচনা করব কোন কোন ক্ষেত্রে আপনার আয় থাকুক বা না থাকুক আপনাকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। আমি আবার বলছি, এখন যেই পেশাজীবী বা লোকদের কথা বলবো তাদের আয় থাকুক বা না থাকুক তারা আয়কর রিটার্ন দাখিল করে এনবিআর কে দেখাতে হবে যে তাদের আয় আছে কিংবা নাই, অথবা আয় যদি থাকে তাহলে ট্যাক্স দিবে, সোজা কথা। এই শ্রেণীগুলোকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। তবে আপনাদের আরেকটা বিষয় নোট করে দিই, আয়কর রিটার্ন দাখিল করা আর আপনি এনবিআর কে ট্যাক্স দেওয়া সমান কথা নয়। একটা হচ্ছে রিটার্ন দাখিল করছে মানে কি, আপনি আপনার অবস্থাটা এনবিআর কে জানাই দিলেন যে আমি বছরে এত টাকা ইনকাম করি, এত টাকা আমার পারিবারিক খরচ, এত টাকা আমার পরিবৃদ্ধি বা এত টাকা আমার কাছে আছে, কিন্তু আমি 3 লক্ষ টাকা অতিক্রম করি নাই। এটা একটা আপনি এনবিআর কে একটা রিটার্নে জানাই দিচ্ছেন, রিটার্ন দাখিল করতে আপনি বাধ্য ছিলেন, ওই হিসাবে আপনি জানিয়ে দিচ্ছেন। এটা হচ্ছে কি, আপনি রিটার্নটা দিলেন, জমা দিলেন। এখন যদি আপনার ইনকাম যদি 3 লক্ষ টাকা থেকে বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি নির্দিষ্ট হারে ট্যাক্স দিবেন। এটা হচ্ছে আপনি এনবিআর কে আপনি ট্যাক্স দিলেন। তাহলে ট্যাক্স দেওয়া আর আয়কর রিটার্ন দাখিল করা কিন্তু সমান কথা না। তো আশা করি বুঝছেন। তবে যারা ট্যাক্স দেয় তারা কিন্তু আবার আয়কর রিটার্নও দিতে হবে, কারণ আপনার ট্যাক্স গুলো যখন দিবেন তখন তো আয়কর রিটার্নের মাধ্যমে দিবেন। আচ্ছা, এবার আমরা আলোচনা করি যে এই পেশাজীবী বা যে লোকদেরকে তাদের পেশার কারণেই আয়কর রিটার্ন জমা দিতে হবে, ট্যাক্স জমা দিবে বা না দিবে সেটা ভিন্ন ব্যাপার, পরের কথা। তাহলে প্রথমে আলোচনা করি, এক, যার কাছে 12 ডিজিটের টিআইএন আছে তাকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। প্রথম কথা হচ্ছে এটা বেশিরভাগ প্রশ্নই এটা নিয়ে যে আমার কাছে আয়কর এই টিআইএন আছে, এখন কি আমাকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে কিনা। সোজা কথা হচ্ছে টিআইএন আছে আপনাকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে, হবেই। যদিও 2020 সালের আগে
2019 সাল পর্যন্ত এই ধরনের কম্পালসরি ছিল না যে আপনার কাছে টিএন থাকলেই আপনাকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। এই ধরনের কিন্তু কোনো বাধ্যবাধকতা ছিল না। এই বাধ্যবাধকতাটা আসছে 2020 সাল থেকে। ঠিক আছে, তার মানে প্রথমটাই বুঝে গেছেন, যার কাছে টিএন আছে তাকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। এবার আসেন, করদাতার মোট আয় করমুক্ত সীমা অতিক্রম করলে তাকে আয়কর রিটার্ন দাখিল করতে, অর্থাৎ আপনার নিট আয় 3 লক্ষ টাকা পার হয়ে গেছে, মহিলা হইলে দেখা গেল যে নিট আয় 3,50,000 টাকা পার হয়ে গেছে, তার বেশি ইনকাম, তাহলেও আপনাকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। সোজা কথা হচ্ছে এটা। এবার আসেন 3 নম্বরে বলা হচ্ছে, আয় বছরের পূর্ববর্তী 3 বছরের যে কোনো বছর করদাতার কর নির্ধারণ করা হয়ে থাকে বা তার আয় করযোগ্য হয়ে থাকে। সাপোজ এখন চলতেছে 2021 সাল, ঠিক আছে, 2021 সালের কারণে অনেকের কিন্তু পেশা পরিবর্তন হয়ে গেছে, কারো ইনকাম কমে গেছে, কারো ইনকাম হয়তো নাই হয়ে গেছে, কিন্তু সে 2019 সালেও কিন্তু তার রমরমা ইনকাম ছিল, হয়তো 3-4 লাখ টাকা 5 লাখ টাকা করযোগ্য আয়ও ছিল, বা আয়কর অফিসও কোনোভাবে তার আয়কর নির্ধারণ করে ফেলছিল। যাই হোক, কিন্তু এখন তার ইনকাম নাই। তো ধরেন একজন ক্লায়েন্ট আপনার কাছে আসছে, যে বলতেছে ভাই আমার 19 সালে ইনকাম ছিল ঠিকই, কিন্তু আমার তো এই বছরের ইনকাম নাই, সুতরাং আমার যেহেতু ইনকাম নাই আমি রিটার্ন জমা দিব না। এখানে বলা হচ্ছে না, সেটা চলবে না। আপনি গত 3 বছরের মধ্যে যদি একবার হলেও আপনার আয়কর নির্ধারণ হয়ে থাকে, অথবা আপনি নিজেই আয়কর সাবমিট করছেন অথবা রিটার্ন সাবমিট করছেন, তাহলে আপনাকে পরপর 3 বছর কন্টিনিউ করে যেতে হবে। অর্থাৎ বিগত 3 বছরের মধ্যে যদি আপনি রিটার্ন জমা দিয়ে কর কর জমা দিয়ে থাকেন, তাহলে এবছরও আপনাকে রিটার্নটা জমা দিতে হবে। আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি, বিগত 3 বছরের মধ্যে যদি আপনি এনবিআর কে কর দিয়ে থাকেন অথবা এনবিআর যদি কর নির্ধারণ করে থাকে, তাহলে এই এই 3 বছরের মানে এই বছরও তাহলে আপনাকে অন্তত আয়কর রিটার্নটা দাখিল করতে হবে। এবার আসা যাক, করদাতা যদি কোনো কোম্পানির শেয়ার হোল্ডার বা পরিচালক বা শেয়ার হোল্ডার এমপ্লয়ি হয়ে থাকেন, এটা ব্যাখ্যার দরকার নেই। করদাতা যদি কোনো ফার্মে অংশীদার হয়ে থাকেন, তাহলে আপনাকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে, এটাও ব্যাখ্যার দরকার নাই। করদাতা যদি সরকার অথবা সরকারের কোনো কর্তৃপক্ষ, কর্পোরেশন, সত্তা, ইউনিটের বা প্রচলিত কোনো আইন, আদেশ, দলিলের মাধ্যমে গঠিত কোনো কর্তৃপক্ষ, কর্পোরেশন, সত্তা বা ইউনিটের কর্মচারী হয়ে থাকেন, আয় বছরে যে কোনো সময় 16,000 টাকা বা তদুর্ধ্ব পরিমাণ মূল বেতন আহরণ করে থাকেন। এটার ব্যাখ্যা একটাই, আপনি যদি চাকরিজীবী হন, আর আপনার চাকরিজীবী যদি হন, আপনি আপনার মূল বেতন যদি বা বেসিক যদি 16,000 টাকা বা 16,000 টাকার ঊর্ধ্বে হয়ে থাকে, তাহলে আপনাকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। সোজা কথা শেষ। বেসিক বেতন হচ্ছে 16,000 বা তদুর্ধ্ব, তাহলে আপনাকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। এবার আসেন, করদাতা যদি কোনো ব্যবসা বা পেশায় নির্বাহী বা ব্যবস্থাপনা পদে যেই নামে অভিহিত হোক বেতনভোগী কর্মী হয়ে থাকেন, তাহলে এমপ্লয়ি হয়ে থাকেন, তাহলে রিটার্ন দাখিল করতে হবে। মানে আপনি ওই যে এক্সিকিউটিভ অফিসার বলে না, যে এক্সিকিউটিভ অফিসার, তারপর ম্যানেজিং ডিরেক্টর, এইসব পদগুলা তাদের আয়কর রিটার্ন দাখিল করতেই হবে, তাদের আয় থাকুক বা না থাকুক সেটা দেখার বিষয় না। এবার আসেন, করদাতার আয়কর অব্যাহতি প্রাপ্ত এবং হ্রাসকৃত হারে করযোগ্য হয়ে থাকে। করদাতার আয়কর অব্যাহতি প্রাপ্ত এবং হ্রাসকৃত হারে করযোগ্য করযোগ্য হয়ে থাকে। অর্থাৎ ধরেন আপনার ট্যাক্স আসছিল কত, আপনার ট্যাক্স আসছিল ধরেন 3,000 টাকা। তাই এখানে দেখা গেল যে আপনার এই যে ডিসকাউন্ট যেটা বলি, রিবেট হয়ে গেছে ধরেন 4,000 টাকা, আপনি বিনিয়োগ দেখাইছিলেন কত, 60,000 টাকা, তো সেখান থেকে 9,000 টাকা কাউন্ট হয়। এখন আপনি এই ট্যাক্স আসছে 3,000 টাকা, তা আপনি যদি বলেন যে 3 থেকে 9 বাদ দিয়ে দিলাম, তাহলে তো আমার ট্যাক্স নীল না, সেটা বললে হবে না। সুতরাং এভাবে যদি অব্যাহতি বা হ্রাস হয়, তাহলেও আপনাকে আয়কর রিটার্নটা দাখিল করতে হবে। এবার আসেন, করদাতা যদি মোটর গাড়ির মালিক হয়, মোটর গাড়ি বলতে জিপ বা মাইক্রোবাস কেউ বুঝাবে, সোজা কথা, আশা করি বুঝতে পারছেন। এবার আসেন, করদাতা যদি কোনো সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ হতে ট্রেড লাইসেন্স গ্রহণ করে কোনো ব্যবসা বা
পেশা পরিচালনা করে। তাহলে কোথায় কোথায় সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ ওদের ট্রেড লাইসেন্স গ্রহণ করলেও আপনাকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। এগুলাতে আসলে বোঝানোর কিছু নাই, এগুলা স্টেট কার্ড কথাবার্তা। করদাতা যদি মূল্য সংযোজন কর আইনের অধীনে নিবন্ধিত কোনো ক্লাবের সদস্য হয়ে থাকে। এখন তো ক্লাব শব্দটা খুব জনপ্রিয়, বিভিন্ন ক্লাব, বোর্ড ক্লাব, এই ক্লাব সেই ক্লাব, সেই ক্লাবগুলো যদি মূল্য সংযোজন কর এর অধীনে যদি নিবন্ধিত হয়ে থাকে তাহলে আপনাকেও আয়কর রিটার্ন দাখিল করতে হবে। করদাতা যদি চিকিৎসক, দন্ত চিকিৎসক, আইনজীবী, চার্টার অ্যাকাউন্ট্যান্ট, কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট, ইঞ্জিনিয়ার, আর্কিটেকচার, সার্ভেয়ার, এই জাতীয় যত পেশা আছে, এই ধরনের স্বীকৃত পেশাজীবীর যদি মেম্বারশিপ নিয়ে থাকে তাহলে তাকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। আই এম এ অ্যাডভোকেট, সো এজ এ মেম্বারশিপ অফ বার কাউন্সিল আমাকেও আয়কর রিটার্ন দাখিল করতে হয়। আমি গত বছরও করছি, এই বছরও করব ইনশাল্লাহ। এবার আসেন, করদাতা যদি আয়কর পেশাজীবী হিসাবে জাতীয় রাজস্ব বোর্ডে নিবন্ধিত হয়। একটু আগে বললাম আইনজীবীদের কথা, জজ কোর্টের আইনজীবী, অ্যাডভোকেটদের কথা। এখন আসছে আয়কর আইনজীবী যারা আছে তাদেরকেও ট্যাক্স এই যে রিটার্ন দাখিল করতে হবে, রিটার্ন দাখিল করতে হবে। তারাও মাপ নাই, তারা আয়কর আইনজীবী হলেও তাদেরও মাপ নাই, তারাও আয়কর রিটার্ন দাখিল করতে হবে। করদাতা যদি কোনো বণিক বা শিল্প বিষয়ক চেম্বার বা ব্যবসায়িক সংঘ বা সংস্থার সদস্য হন তাহলেও তাকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। করদাতা যদি কোনো পৌরসভা, সিটি কর্পোরেশন কোনো পদে বা সংসদ সদস্য পদে প্রার্থী হয়ে থাকেন তাহলেও তাকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। সোজা কথা জেনে রাখুন, ইলেকশনের ক্ষেত্রে, পৌরসভা, সিটি কর্পোরেশন, সংসদ নির্বাচনের ক্ষেত্রে তাদেরকে আয়কর রিটার্ন দাখিল করে তাদের এখান থেকে পাস নিতে হয়, সার্টিফিকেট নিতে হয়। তারপর আসেন 16 নম্বরে বলছে, করদাতা যদি কোনো সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা বা কোনো স্থানীয় সরকারের কোনো টেন্ডারে অংশগ্রহণ করেন তাহলেও তাকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। করদাতা যদি কোনো কোম্পানির বা গ্রুপ অফ কোম্পানিজের পরিচালনা পর্ষদে থাকেন তাহলেও তাকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। তারপর করদাতা যদি মোটরযান, স্পেস বা স্থান, বাসস্থান অথবা অন্যান্য সম্পদ সরবরাহের মাধ্যমে শেয়ার ইকোনমিক্যাল অ্যাক্টিভিটিজে অংশগ্রহণ করেন। ওই যে এটা হচ্ছে ধরেন বিভিন্ন পরিবহন আছে না, বিভিন্ন কুরিয়ার সার্ভিস, তারপর আপনার হোটেল, হোটেল ব্যবসা, বিভিন্ন কিছু আছে। এই ধরনের মোটরযান ব্যবসা, এই ধরনের ব্যবসাগুলো করলেও আপনাকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। করদাতা যদি লাইসেন্সধারী অস্ত্রের মালিক হন তাহলেও আয়কর রিটার্ন দাখিল করতে হবে। সঞ্চয়পত্র ক্রয়ে মোট বিনিয়োগ 2 লক্ষ টাকা অতিক্রম করলে, এই জিনিসটা আপনারা ক্লিয়ার থাকেন, সঞ্চয়পত্র ক্রয়ে মোট বিনিয়োগ 2 লক্ষ টাকা অতিক্রম করলে, তার মানে 2 লক্ষ টাকা যদি আপনি সঞ্চয়পত্র করে থাকেন তাহলে আপনিও ধরা খাইছেন যে আপনাকে আয়কর রিটার্ন সাবমিট করতে হবেই। আপনি টিএন আছে কি না আছে এটা এখন আর দেখার বিষয় না, আপনার সঞ্চয়পত্র আপনি বিনিয়োগ যদি 2 লক্ষ টাকার হয় তাহলে আপনাকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। এবার আসেন 2 লক্ষ টাকার অধিক পোস্টাল সঞ্চয় হিসাব খুলতেও আপনাকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। সমবায় সমিতির রেজিস্ট্রেশনেও এই আয়কর রিটার্ন দাখিল করতে হবে। উপরে আলোচনা করছি যে আপনার যদি টিএন 12 ডিজিটের একটি টিএন থাকে আপনাকে আয়কর রিটার্ন দাখিল করতে হবেই। ঠিক আছে, বলছি সোজা কথা বলে দিছি, হবেই। এখন আসি, দেখা যাচ্ছে 3টা এক্সেপশন আছে। বাংলাদেশে ফিক্সড বেস নেই এমন অনিবাসী জমি ক্রয় বিক্রয়ের জন্য 12 ডিজিটের টিআইএন গ্রহণ করেছেন কিন্তু করযোগ্য আয় নেই। ক্রেডিট কার্ড গ্রহণের জন্য 12 ডিজিটের টিআইএন গ্রহণ করেছেন কিন্তু করযোগ্য আয় নেই। এই ধরনের 3টা এক্সেপশন দিলেও আমরা পার্টিকে বলি যে আপনারা আয়কর রিটার্নটা দিয়ে দেন। এখন কি কারণে আপনি টিএন খুলছেন, কারণ আপনাকে যখন নোটিশ করে দিবে তখন তো তারা তো আর জানবে না আপনি কি কারণে ইয়াটা খুলছেন। হয়তো নোটিশ করলো আপনার 3 বছর পরে, যে বছর দিলেন না তার 3 বছর পরে আপনাকে নোটিশ করলো, তখন দেখা গেল যে আপনার অবস্থা ভালো, এবার দেখা গেল আপনার বিরুদ্ধে ইনকোয়ারি করলো যে আপনার তো ইনকাম ছিল না, এটার প্রমাণ দেন। তো এখন দেখা গেছে আপনার ইনকাম ভালোই আছে, তো তারাও আসলে দ্বিধাগ্রস্ত হয়ে যাবে যে আসলে আপনি এটা কি কারণে খুলছেন, অন্য কোনো পারপাস আছে কিনা। তো সুতরাং এই গেড়া গলে সবাই পড়ে যায়। সুতরাং টিএন থাকলেই আয়কর রিটার্ন দাখিল করে দেওয়াই ভালো, এই ধরনের এক্সেপশন গুলোর জন্য বসে না থেকে। এটা হচ্ছে আমার পরামর্শ। এবার আসেন রিটার্ন ফর্ম কোথায় পাওয়া যাবে। রিটার্ন ফর্ম আপনি এনবিআর এর ওয়েবসাইটে পাবেন,
তারপর আপনি যে সার্কেলের এই করদাতা, সেই আপনাদের হয়তো আজকে টিআইএন কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেটার একটা দিয়ে দিছি, ভিডিও টিউটোরিয়াল দিয়ে দিছি ধারাবাহিকভাবে আস্তে আস্তে কিভাবে টিআইএন রেজিস্ট্রেশন করবেন। তো সেই ক্ষেত্রেই আপনাদের সার্কেল নাম্বার কিন্তু টিআইএন এর মধ্যে দিয়ে দেওয়া হয়। সেটা টিআইএন এর মধ্যে আপনাদের সার্কেল এবং সার্কেলের ঠিকানাও নির্দিষ্ট করে দেয়। সুতরাং আপনি যদি ওই সার্কেল অফিসে যান তাহলে তারা আপনাকে ফ্রিতে একটা ফর্ম দিয়ে দিবে। আর আপনি যদি একটু আপডেট মানুষ হন তাহলে আপনি অনলাইন থেকে ডাউনলোড করেও করতে পারবেন। যদি এখান থেকে প্রিন্ট করে করতে হয়তো আপনার 20-25 টাকা 30 টাকা খরচ হয়ে যাবে। আর ওইখান থেকে নিলে আপনি ফ্রিতে নিতে পারবেন যদি কাছাকাছি থাকে। তাহলে ঘুরিয়েও আসলেন, আর ফর্মটাও নিয়ে আসলেন, অনেক কিছুই দেখলেন। যাই হোক, পার্সোনাল ওপিনিয়ন। তো রিটার্ন ফর্ম আপনারা এনবিআর এর কোথায় পাবেন, এটা তো একটা কমন প্রশ্ন যে আমি তো খুঁজে পাচ্ছি না। তো দেখুন আমি আপনাদের দেখাই দিই। এই যে এটা এনবিআর এর ওয়েবসাইটের মধ্যে যদি যাই, দেখেন এই যে ওয়েবসাইটে যাবেন, তারপর পাবলিকেশন আছে, এই যে পাবলিকেশন সেক্টরে যাবেন, ইনকাম ট্যাক্স আছে। এখান থেকে আপনারা চাইলে নির্দেশিকা ডাউনলোড করে নেবেন। এই চলতি অর্থ বছরের নির্দেশিকা বাহির হয়েছে 2021-2022, পরিপত্র বাইর হওয়ার কথা। যাই হোক, পরিপত্র আমি আপডেট দিয়ে দিব আপনাদের গ্রুপে। এখন ফর্ম গুলা কোথায় পাই একটু দেখেন। এই যে ফর্ম দেখছেন, এই যে ফর্ম ট্যাবে ফর্ম, এখানে ইনকাম ট্যাক্স, ঠিক আছে। তো এখানে এনবিআর এর যত ফর্ম আছে সব এখানে আছে। দেখেন এটা হলো আইটি 2012, এখানে ক্লিক করছি, জাস্ট এটা ওপেন হয়ে গেছে। এটা হচ্ছে, এটা আইটি ডিক্লারেশন ফর্ম, আচ্ছা এটা না, এটা দেখেন, এটা দিয়ে আইটি গ 2020। দেখেন এটা হচ্ছে 1 পৃষ্ঠার ফর্ম। যে 1 পৃষ্ঠার ফর্ম কিভাবে দিব, এইটাই হচ্ছে 1 পৃষ্ঠার ফর্ম। এভাবে আপনারা ডাউনলোড করে ফেলবেন। আমি প্র্যাকটিক্যালি দেখা দিচ্ছি যাতে আরেকবার জিজ্ঞেস করতে না হয়, নিজেরাই ইনশাল্লাহ পারবেন। তো 1 পৃষ্ঠার ফর্ম পূরণ করতে একটু নির্দেশনা আছে, এখান থেকে দেখে নিবেন। যদিও পরে আজিম ভাই এটা বিস্তারিত আলোচনা করে দিবে 1 পৃষ্ঠার ফর্ম কারা পূরণ করবেন, কিভাবে পূরণ করবেন। 4 লক্ষ টাকা পর্যন্ত যদি আপনার আয় থাকে এবং 40 লক্ষ টাকা পর্যন্ত আপনার মোট সম্পদ থাকে তাহলে 1 পৃষ্ঠা ফর্ম পূরণ করবেন। এই দেখেন এটা, এই আইটি গ 2020, এটা ডাউনলোড করে রেখে দিবেন, আজকেই রেখে দিবেন। তাহলে আজিম ভাই পরে ক্লাস নেওয়ার সময় আপনাদের বুঝতে সুবিধা হবে। এবার আসেন রিটার্ন ব্যক্তি করদাতা আইটি 11/2016, এই রিটার্ন ফর্মটা একটু দেখি। ঠিক আছে, আচ্ছা যাক, আরেকটা রিটার্ন ফর্ম আছে, এটা ওল্ড রিটার্ন ফর্ম নামে একটা রিটার্ন ফর্ম আছে। এটা হচ্ছে ওই যে পুরাতন ফরম্যাট, ঠিক আছে। এটা হচ্ছে আইটি 11 গ, এটা পুরাতন ফরম্যাট, এটা 8 পৃষ্ঠার। এই রিটার্ন ফর্মটা চাইলে যে কেউ দিতে পারবে, যে কোনো ব্যক্তি করদাতা দিতে পারবে, সমস্যা নাই। আপনি চাইলে 1 পৃষ্ঠা দেন, চাইলে 8 পৃষ্ঠা দেন, আপনার আয় পরিসম্পদ বিবরণী সহ দিতে চাইলে 8 পৃষ্ঠা রিটার্ন ফর্ম দেন, তাতে কোনো সমস্যা নাই। 1 পৃষ্ঠা রিটার্ন ফর্মটা চালু করছে শুধু পাবলিককে এনকারেজ করার জন্য, যাতে ভয় না পায়। তা আপনি যখন বুঝতে পারবেন, আপনার কাছে যখন রিটার্ন ফর্মটা পূরণ সোজা হয়ে যাবে, সহজ হয়ে যাবে, তখন আপনি নিজ থেকেই 8 পৃষ্ঠা রিটার্ন ফর্ম জমা দিতেই আপনি ইন্টারেস্ট ফিল করবেন। এছাড়া আরো 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠার যে রিটার্ন ফর্মটা আছে এগুলো আপনাদের প্র্যাকটিক্যালি দেখাই। আর এখানে কিছু বিষয় আছে, যে শিডিউল 24/2016, একটু পিডিএফটা দেখালে ভালো হয়। স্যালারিস, এই দেখছেন স্যালারিস পার্সনদের যাতে সুবিধা হয় 8 পৃষ্ঠার ফর্ম না পূরণ করে, এই যে এটা শুধু স্যালারিটা। আচ্ছা ঠিক আছে, এগুলো আপনারা দেখে নিয়েন, একটা একটা চেক করে নিয়েন। আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে শুধু ওয়েবসাইটটা পরিচয় করে দেওয়া। এখানে যে রিটার্ন ফর্ম গুলো আছে এগুলা চেক করে নিতে পারবেন। এখানে
বিষয়গুলো। তারপর আমরা অন্য সাবজেক্টে আসি। আচ্ছা, যাই হোক, এখন তো আমরা আলোচনা করলাম রিটার্ন ফর্ম কোথায় পাবেন। এবার আসেন আমরা রিটার্ন দাখিলের যে সময়সীমা আছে, সময়সীমা সম্পর্কে একটু আলোচনা করি। আপনি যদি ব্যক্তি করদাতার ক্ষেত্রে সাধারণত বছরে আহ, একবারেই রিটার্ন দাখিল করতে হয়। সাধারণত সেটা জুলাইয়ের 1 তারিখ থেকে জুলাইয়ের 1 তারিখ থেকে 30শে নভেম্বরের ভিতরে আয়কর রিটার্নটা দাখিল করতে হয়। তো কোম্পানির ক্ষেত্রে যদিও বছরে 4বার অ্যাডভান্স ট্যাক্স পে করতে হয়, সুতরাং আমরা এই কোর্সে কোম্পানির বিষয়গুলা ওইভাবে আলোচনা করব না, সাধারণ ব্যক্তি শ্রেণী করদাতাদের ট্যাক্সের বিষয়টা আলোচনা করব। তো এখানে দেখেন, আপনি 30শে নভেম্বরের ভিতরেই আপনাকে আয়কর রিটার্নটা দাখিল করতে হবে, এটাই হচ্ছে শেষ তারিখ। আর 30শে নভেম্বরটাকেই কর দিবস হিসাবে গণনা করা হয় বা ধরা হয়, বা ট্যাক্স ডে। তো সুতরাং ট্যাক্স ডে মানে হচ্ছে এই ট্যাক্সের রিটার্ন দাখিলের সর্বশেষ দিন, সেটা হচ্ছে 30শে নভেম্বর। তো এই বছর যেহেতু 2021 সাল, সুতরাং এই বছরের 30শে নভেম্বরের মধ্যেই আপনাকে আয়কর রিটার্নটা দাখিল করতে হবে। এবার আসি, আমি একটু কর বছর এবং আয় বছর সম্পর্কে আপনাদের একটু আইডিয়া দিই। প্রথমত কথা হচ্ছে যে অর্থ বছরের হিসাবটা জুলাইয়ের 1 তারিখ থেকে শুরু হয়। জুলাইয়ের 1 তারিখ থেকে জুনের 30 তারিখে শেষ হয় অর্থ বছর। তাহলে আমাদের যে স্বাভাবিক বছর আমরা গণনা করি, তো জুলাইয়ের 1 তারিখ থেকে যখন আমরা নিই, তখন এটা 2000, ধরেন এই আয় বছর ছিল জুলাইয়ের 2020 থেকে 30শে জুন 2021 পর্যন্ত। এখন দেখেন, আমরা যে স্বাভাবিক বছর হিসাব করি, সেই বছরের দুটা পার্ট হয়ে যায়, এই বছরের 6 মাস, এই বছরের 6 মাস। তো কর বছর কোনটা, আয় বছর কোনটা, আপনাদের সোজা কথা বললি, আপনি জুলাই 1, 2020 থেকে জুনের 30 তারিখ 2021 সাল পর্যন্ত যে ইনকামটা করছেন, তার পরবর্তী অর্থ বছর হচ্ছে আপনার কর বছর। অর্থাৎ আমাদের আয় বছর হচ্ছে, আমি একটু লিখে দেখালে বেটার হয়, যাই হোক, একটু লিখে দেখাই আপনাদের। আসেন আমরা একটু লিখে দেখাই। আয় বছর, আয় বছর, আয় বছর হলো, আয় বছর হলো এই 1 জুলাই, 1 জুলাই 2020 থেকে 30শে জুন 2021, এটা হলো আপনার আয় বছর। এখন এটার কর বছর কত, মানে যে বছর আয় করছেন তার পরের বছরই হচ্ছে কর বছর। কর বছর দেখি, কর বছর, ঠিক আছে, কর বছর দেখি। 1 জুলাই, 1 জুলাই 2021 থেকে 30শে জুন 2022, এটা হচ্ছে কর বছর। তার মানে আমরা এখানে আয় বছর, কর বছর কিভাবে হিসাব করব, কর বছর হচ্ছে 2020-2021, এটা হচ্ছে কর বছর। আর আয় বছর আর কর বছর কিভাবে হিসাব করব, এই 2021-2022। যখন আমি 2021-22 বলবো, তখন আপনি বুঝে নিতে হবে যে 1 জুন 2021 থেকে 30শে জুন 2022। আবার আমি একই সময় যখন বলবো যে
আয় বছর 2020-21, তখন আপনি বুঝে নিতে হবে যে আয় বছর হচ্ছে 1 জুলাই 2020 থেকে 30 জুন 2021 পর্যন্ত আয় বছর। আশা করি বুঝতে পারছেন আয় বছর এবং কর বছর বিষয়টা কি। এখন আসা যাক একজন ব্যক্তি করদাতা 1 জুলাই 2021 থেকে 30 নভেম্বর 2021 তারিখের মধ্যে 2021-2022 কর বছরের রিটার্ন দাখিল করবেন। এটা হচ্ছে রিটার্ন দাখিলের সময়সীমা। এবার আসা যাক রিটার্ন দাখিল কোথায় করবেন। এটা আপনাদের টিআইএন করার সময় যে সার্কেল অফিসে আপনার অ্যাড্রেস দিয়ে দিবে, সেখানেই আপনাদের রিটার্ন দাখিল করতে হবে। সেটা আপনি ওই যে টিআইএন এর একদম নিচে বারকোড যেটা থাকে সেটার ডান পাশে এটা আপনার অ্যাড্রেস দেওয়া থাকে, সার্কেল অফিসে অ্যাড্রেসটা দেওয়া থাকে। এবার আসি, আপনি যদি সময় মতো যদি আপনি রিটার্ন দাখিল না করেন, সময় মতো যদি আপনি রিটার্ন দাখিল না করেন তাহলে আপনার পেনাল্টি কি। আপনি যদি সময়ের মধ্যে যদি আপনি আয়কর রিটার্ন দাখিল না করেন তাহলে আপনাকে 3টে স্তরে আপনাকে ক্ষতিপূরণ দিতে হবে বা বিলম্ব সুদ দিতে হবে বা জরিমানা দিতে হবে, যেটাই বলি আপনাকে 3টা স্তর সামলাতে হবে। প্রথম হচ্ছে 75 ধারা অনুসারে নির্ধারিত সময়ের মধ্যে যদি আয়কর রিটার্ন দাখিলে ব্যর্থ হয় তাহলে তার উপর আয়কর অধ্যাদেশের 124 ধারা অনুযায়ী জরিমানা। 124 ধারা অনুযায়ী জরিমানা। তারপর আসা যাক 73 ধারা অনুযায়ী 50% অতিরিক্ত সরল সুদ। এটা হচ্ছে আপনার ট্যাক্সের উপর যে ট্যাক্সটা আসবে সেটার উপর 50% অতিরিক্ত সরল সুদ। তারপর যে বিষয়টা আসছে 73-এর ক ধারা অনুযায়ী বিলম্ব সুদ আরোপযোগ্য হবে। অর্থাৎ 3টা স্তরে আপনাকে এই যে জরিমানা দিতে হবে। যে ক্ষেত্রে করদাতা রিটার্ন দাখিলের জন্য সময়ের আবেদন করে উপকর কমিশনার কর্তৃক মঞ্জুরকৃত বর্ধিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করবেন, সেই ক্ষেত্রে করদাতার উপর জরিমানা আরোপিত হবে না, তবে অতিরিক্ত সরল সুদ আর বিলম্ব সুদ আরোপিত হবে। অর্থাৎ আপনি যদি সময়ের পর রিটার্ন দাখিলের জন্য যদি দরখাস্তও করেন তাহলে আপনাকে বলতেছে না আপনার থেকে ঠিক আছে জরিমানা মাফ, কিন্তু তারা আরো যে 2টা জরিমানা রাখছে অতিরিক্ত সরল বিলম্ব সরল সেগুলো আপনাকে ফেস করতে হবে। তাহলে আর লাভ কি হলো? আপনাকে হয়তো সময় নিলেও দেখা যায় যে এত শান্তি নাই, আপনাকে তো ওইগুলো ফেস করতে হবে। তারপরেও নাই মামার চেয়ে কানা মামা ভালো। হয়তো কেউ দেখা যায় নির্দিষ্ট টাইমের মধ্যে বিভিন্ন কারণেই রিটার্নটা দাখিল করতে পারলো না, তা সেই ক্ষেত্রে জরিমানাটা মাফ হলো। তো জরিমানার বিষয়টা বলি, আয়কর অফিসের কিছু সিক্রেটও বলি। সেটা হচ্ছে জরিমানা, সর্বনিম্ন জরিমানা হচ্ছে 5,000 টাকা। এছাড়া আপনি যতদিন দেরি করছেন প্রত্যেক দিনের জন্য 50 টাকা করে কিন্তু এই জরিমানা করা হয়। এই দুটার মধ্যে প্রতিদিন 50 টাকা হিসাবে এবং 5,000 টাকা, এই দুটার মধ্যে যেটা এই 5,000 টাকা থেকে বেশি হবে সেটাই কাউন্ট হবে। সর্বনিম্ন 5,000 টাকা, আর যদি 50 টাকা হিসাবে যদি 5,000 টাকা থেকেও বেশি হয়ে যায় তাহলে সেটা কাউন্ট হবে, বড়টাই কাউন্ট হবে। এখন কথা হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি কোন কোন জায়গায় আমরা যারা মেম্বারশিপ নিয়েছি, মেম্বার আছি আইটিপি হিসেবে, তো সেই ক্ষেত্রে আমরা উপকর কমিশনারকে কনভিন্সড করি যে স্যার আমরা 1,000 টাকার বেশি দিতে পারবো না জরিমানা হিসাবে। তো অনেক ক্ষেত্রে অ্যাকসেপ্ট করে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় অ্যাকসেপ্ট করে না। সুতরাং আমি যদি ঢালাওভাবে বলি যে জরিমানা 1,000 টাকা দিয়েও আপনি সমাধান করতে পারবেন, তাহলে দেখা গেল সব সার্কেলে হয়তো পারবেন না। ঠিক আছে, সুতরাং এটা নিয়ে হয়তো অনেকের সাথে বাকবিতন্ড হতে পারে। তো সুতরাং এটা যে অফিস যেভাবে সার্কেলকে কনভিন্স করে ওইভাবেই ট্যাক্স দিই। আমি আমার ফেনীবারে 1,000 টাকা দিয়েও হয়তো জরিমানা দিয়েছি, কিন্তু চট্টগ্রাম বারে যাইয়া আমাকেও 5,000 টাকা জরিমানা গুনিয়ে আসতে হয়েছে। তো এই ক্ষেত্রে একটু ভিন্নতা আছে, সুতরাং আপনি সময়ের মধ্যে দিয়ে দেওয়াই ভালো। এবার আসি যে আয়কর রিটার্ন ফর্ম গুলা আছে তার মধ্যে এগুলোর মধ্যে কিন্তু স্পেসিফিক করে দিতে হয় যে আপনি কি সাধারণ পদ্ধতিতে দিচ্ছেন না সার্বজনীন স্বনির্ধারণী পদ্ধতিতে দিচ্ছেন।
সাধারণ পদ্ধতি হচ্ছে কি? সাধারণ পদ্ধতি হচ্ছে আপনি আপনার আয়ের হিসাব, আয়কর রিটার্নটা আপনার মতো করে পূরণ করলেন। তারপর এটার শুদ্ধতা বা এটা কি আপনি ঠিকভাবে দিছেন কি না দিছেন সেটা নির্ধারণ করবে আয়কর কর্তৃপক্ষ। এটা হচ্ছে সাধারণ নিয়ম। আর সর্বজনীন স্বনির্ধারণের যে পদ্ধতি আছে, সেক্ষেত্রেও আপনি নিজের আয় নিজে হিসাব করলেন। তো সেই ক্ষেত্রে সেটাকে প্রাথমিকভাবে সঠিক ধরে নিয়ে আপনি আপনার সার্টিফিকেট হইতে সবকিছুই কিন্তু আপনাকে ইস্যু করে দিবে, কোনো ধরনের প্রশ্ন করবে না। ঠিক আছে? তবে সেটা তারা আহ, পরবর্তী 6 বছরের মধ্যে এটা অডিট করতে পারে। সে কোনো যদি এক্সট্রা কিছু যদি ধরা পড়ে, বা আপনি যদি কর ফাঁকি দিছেন বা গ্রহণ করছেন, এই ধরনের যদি কোনো কিছু পড়ে, তাহলে সেটার জন্য আপনাকে নোটিশ করতে পারে এবং অ্যাসেসমেন্ট অর্ডার করতে পারে। সেটা ভিন্ন কথা। তবে সার্বজনীন পদ্ধতিতে আপনি যদি দাখিল করে দেন, এটার উপর আপনাকে সার্টিফিকেটও দিয়ে দিবে। আর সাধারণ পদ্ধতিতে যদি আপনি দাখিল করেন, তাহলে সেটার কর নির্ধারণ করবে আয়কর কর্তৃপক্ষ। তো সার্বজনীন আর এই সার্বজনীন আর সাধারণ পদ্ধতি আলাদা করবেন কিভাবে? সেটা রিটার্ন ফর্মের মধ্যে আপনি যদি সার্বজনীন সার্বজনীন শব্দটার উপরে যদি আপনি টিক দিয়ে দেন, দেখছেন সেলফ ইউনিভার্সাল, এখানে জাস্ট একটা টিক দিয়ে দিলেন, তাহলে এটা হয়ে গেল আপনার সার্বজনীন সার্বজনীন পদ্ধতি। আর যদি নর্মালের উপরে একটা টিক দেন, তাহলে এটা গেল সাধারণ পদ্ধতি। কিন্তু একটা টিকের কারণেই আপনার ফাইলের সিচুয়েশন কিন্তু ভিন্ন হয়ে যাবে। আর আমরা যখন ইউনিভার্সাল সেল দিই, তখন এখান দিয়ে লিখে দিই আন্ডার সেকশন 82 বিবি, অর্থাৎ 82 বিবি ধারা অনুসারে সেলফ ইউনিভার্সাল সেলফ অ্যাসেসমেন্ট করা হয়। সুতরাং বুঝতেই পারছেন যে টিকটা যে দিবেন, কোথায় দিবেন, এটা মাথায় থাকতে হবে। প্রথমত সেলফটা চলে না, এই জন্য এখানে একটু উজ্জ্ব করে দেওয়া হয়েছে। এখানে ইউনিভার্সাল সেলফ আর নর্মাল। তো নর্মাল দিলে ইনকাম ট্যাক্স অফিসে আপনার কর নির্ধারণ করবে, আর ইউনিভার্সাল সেলফ দিলে আপনি নিজের কর নিজেই নির্ধারণ করে দিলেন। বুঝা গেছে? যাই হোক, এতটুকু পর্যন্ত গেল। তারপর সাধারণ সাধারণ পদ্ধতি বিভিন্ন সেকশনে সাধারণ পদ্ধতি দেওয়া হয়। তো আমরা এত কঠিন বিষয়ে আজকে না যাই। তারপর আসেন ব্যক্তি শ্রেণীর করদাতার আয়কর রিটার্ন। তো আমি কিন্তু আয়কর রিটার্ন গুলো আপনাদের অলরেডি যে ফর্মটি দিয়ে আমি আরেকটু দেখাই দিই। এটা হচ্ছে IT11 গ, এটা হচ্ছে পুরান ফর্ম। এটা হচ্ছে সম্ভবত 2011 সালে প্রস্তুত করা হয়েছিল এটা। তো পরে 2016 সালে আরেকটা প্রস্তুত করা হয়েছে। যাই হোক, তারপর হচ্ছে IT11 গ 2016। এটা হচ্ছে সবার জন্য, সব ব্যক্তি করদাতার জন্য। তো এগুলো আপনি এই যে এখানে কিন্তু কোডটা দিয়ে দিছে, আপনি কোড এটার সাথে আপনি জাস্ট এখানে মিলাইলেই হয়েছে। কোথায় মিলাবেন? এই যে এখানে দেখবেন IT11 গ 2016 এই যে এটা। ঠিক আছে? এটা পিডিএফ এবং ডকুমেন্ট দুটাই দেওয়া আছে। তো আপনার দরকার এটা, এটা ক্লিক করবেন। এখন আসা যাক, এই যে IT11 গ সকল ব্যক্তি করদাতার জন্য প্রযোজ্য, এটা দিয়েও আপনি সকল ব্যক্তি করদাতার আয়কর আপনি দাখিল করতে পারবেন, সমস্যা নাই। এবার আসেন IT11 উ, কেবল বেতনভোগী করদাতাদের জন্য প্রযোজ্য। এই এই কোডটাও কিন্তু আপনি এখানে পাবেন। এই কোডের যে রিটার্ন ফর্মটি আছে, এটা শুধু স্যালারি ইনকাম যাদের তাদের। IT11 চ, যে সকল ব্যক্তি করদাতার ব্যবসা বা পেশা খাতে আয় রয়েছে, এইরূপ আয়ের পরিমাণ 3 লক্ষ টাকার বেশি নয়, সেই সকল করদাতার জন্য এটা প্রযোজ্য। তো চাইলে আপনি ব্যবসা করলে, আপনার যদি 3 লক্ষ টাকার উপর ইনকাম না থাকে, তাহলে এই রিটার্ন ফর্মটাও আপনি পূরণ করে দিতে পারেন। আপনি যাই করেন, এই যে IT11 গ 2016 বা IT11 গ 2011, এই যে এটা হলো ইউনিভার্সাল, এটা দিয়ে সবাই দিতে পারবেন, সমস্যা নেই। এটা এছাড়া আয়কর বিভাগ কর্তৃক পরিচালিত এক্সপোর্ট এস্টিমেশনের ক্ষেত্রে প্রযোজ্য নতুন করদাতাদের জন্য একটি ভিন্ন রিটার্ন ফর্ম
রয়েছে যা কেবল এক্সপোর্টেশনের জন্য প্রযোজ্য, সেটা শুধুমাত্র ইয়ার জন্য, অফিসের জন্য। আচ্ছা, আরেক কমন কিছু প্রশ্নের আপনাদের উত্তর দিই আজকে, যে যে সময়টা আছে এটার মধ্যে হয়তো সেরে ফেলানো যাবে। কমন কিছু প্রশ্নের উত্তর যেগুলো আপনারা প্রায়শই করে থাকেন, তো সেগুলোর উত্তর দিয়ে দিই। ধরা যাক আয়করের খাত কি কি দেখেন, বেতনাদি, তারপর নিরাপত্তা, জমানার উপর সুদ, মানে আপনারা ব্যাংক ডিপিএস অথবা যেগুলো আপনারা জামানত বা ব্যাংকে আপনারা গচ্ছিত রাখি ইন্টারেস্ট নেন, সেগুলো ওই আয়ের অংশ হবে। তারপর আসেন গৃহ সম্পত্তির আয়, তারপর কৃষি আয়, ব্যবসা বা পেশার আয়, মূলধনী মুনাফা, অন্যান্য উৎস হতে আয়, তবে রিটার্ন জমা দেওয়ার সময় নির্ধারিত আয়ের খাতগুলো সম্পৃক্ত হবে। তারপর ফার্মের আয়ের অংশ, স্বামী স্ত্রী যদি অপ্রাপ্তবয়স্ক সন্তান থাকে তাদের আয়ের অংশ আপনার আয়করের অংশ হবে। তারপর আসেন আমরা দেখি ইটিএন নিয়ে আমরা আলোচনা করছি, ইটিএন কিভাবে রেজিস্ট্রেশন করবেন এটা নিয়ে আপনারা যদি কোনো প্রশ্ন থাকে সেটা করতে পারবেন। আয়কর সনদ কি একটু বলে দিই। করদাতা পরবর্তী কর বর্ষের আয়কর রিটার্ন জমা দিলে কর সার্কেল কর্তৃক যাচাই বাছাই ও মূল্যায়ন শেষে করদাতাকে সংশ্লিষ্ট সার্কেলের উপর কমিশনার কর্তৃক যে সনদ প্রদান করা হয় তাকে আয়কর সনদ বলে। এখন আয়কর সনদটা এখন সব কাজে লাগে। আপনি জমি রেজিস্ট্রেশন করতে যান, জমি কিনতে যান, একটা ডিভিএস করতে যান, তার সব জায়গায় কিন্তু আয়করের সার্টিফিকেটটা চাই। আয়কর সার্টিফিকেটটা হচ্ছে আপনার আয়কর রিটার্ন দাখিলের পর আপনাকে প্রথমে তো রিটার্ন থেকে সিডি একটা অ্যাকনলেজমেন্ট দিবে, তারপরে আপনাকে আবার আরেকটা সার্টিফিকেট নিতে বলে। মানে আপনার উপর ইনকাম ট্যাক্স অফিসের কোনো এই, আর কোনো ইয়া নাই, দাবি নাই, এটা নিয়ে একটা সার্টিফিকেট চায়। তারপর আপনি যদি ঠিকানা পরিবর্তন করেন তাহলে আপনি টিআইএন করতে যে এই লগইন আইডি পাসওয়ার্ড আছে সেটা মাথায় রাখবেন, এবং সেখানে আপনার ঠিকানা বা অন্য অন্য কিছু ইনফরমেশন সেগুলো চেঞ্জ করা যায়, সেগুলো আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। তারপর আরো গুরুত্বপূর্ণ দুই তিনটা বিষয় আছে। প্রবাসীর আয়ের উপর প্রযোজ্য কর হার কত। দেখেন, অনিবাসী বাংলাদেশি ব্যতীত বাংলাদেশে অনিবাসী এমন ব্যক্তি করদাতার হার 30% বলবৎ আছে। তবে অনিবাসী ব্যক্তি করদাতা বাংলাদেশী নাগরিক হলে তার আয়ের ক্ষেত্রে বাংলাদেশী নিবাসীদের জন্য প্রযোজ্য 0%, 10%, অর্থাৎ 0%, 5%, যেভাবে বর্তমানে হিসাব চলতেছে সেইভাবে হিসাবটা করা হবে। পরবর্তী ক্লাসে আমরা আয়করের বিভিন্ন হারের উপর আলোচনা করব, এটা সম্ভবত আজিম ভাই নেবেন। তারপর আসি আহ এই যে সবচেয়ে যে বেশি প্রশ্নটা পাই, বাবার মৃত্যুর পর তার সম্পত্তি সন্তানদের হিসাবে কিভাবে অন্তর্ভুক্ত করবেন। বাবার মৃত্যুর পর তার সম্পত্তি সন্তানদের মধ্যে উত্তরাধিকার সূত্রে বন্টন হবে। এই ক্ষেত্রে উক্ত সম্পত্তি উত্তরাধিকারদের সম্পত্তি হিসাবে অন্তর্ভুক্ত করিতে প্রমাণপত্র হিসাবে বন্টননামা, দলিল, দলিলপত্র বা অন্যান্য কোনো যৌক্তিক প্রমাণপত্র থাকতে হবে। যেহেতু উক্ত সম্পত্তি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত, তাই এই সম্পদের উপর কোনো কর ধার্য হবে না। এক্ষেত্রে উপকর কমিশনের সর্বশেষ সিদ্ধান্ত গ্রহণ করিবেন। আচ্ছা, এবার আসেন আহ বাবার মৃত্যুর পর তার টিআইএন বাতিল করার প্রয়োজনীয়তা আছে কিনা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কারণ অনেকের তো টিআইএন থাকে কিন্তু দেখা যায় বাবা মৃত্যুবরণ করে অথবা বিভিন্ন কারণে রিটায়ারমেন্ট করে অনেক সময়। তো এক্ষেত্রে আমাদের টিআইএনটা কিভাবে বাতিল করা যায় এখানে আলোচনা করা হয়েছে। বাবার মৃত্যুর পর টিআইএন বাতিল করার প্রয়োজনীয়তা নির্ভর করে তার উত্তরাধিকারীদের উপর। যদি এমন কোনো ব্যবসা বাবার নামে থেকে থাকে, টিআইএন বাতিল করলে ব্যবসা সংক্রান্ত সকল কাগজপত্র বাতিল করে নতুন করে করতে হয়, কিংবা বড় ধরনের জটিলতা সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে টিআইএন বাতিল না করে উত্তরাধিকারীরা প্রতি বছর বাৎসরিক রিটার্ন জমা দিয়ে অ্যাসেসমেন্ট করতে পারবেন। অর্থাৎ আপনার সাপোজ কারো বাবা মারা গেছে, তো সেই ক্ষেত্রে বাবার নামে ব্যবসা নিবন্ধন ছিল বা বাবার নামে এই ব্যবসা পরিচালিত হতেছে, বলতেছে যে তাহলে আপনার এই টিআইএন বন্ধ করার দরকার নাই, আপনার যদি ইনকাম ভালো থাকে তাহলে আপনি কন্টিনিউ করে যান, সমস্যা নাই। আর যদি বিজনেসই না থাকে তাহলে বন্ধ করেন। আর যদি টিআইএন এর কোনো প্রয়োজনীয়তা না থাকে তাহলে উত্তরাধিকার উপকর কমিশনার বরাবর টিআইএন বাতিলের জন্য আবেদন করতে পারেন। উপকর কমিশনার ইন্সপেকশন বা হিয়ারিং এর মাধ্যমে অথবা আবেদনের উপর ভিত্তি করে আপনার টিআইএন এর কার্যক্রম স্থগিত বা বাতিল করতে পারেন।
আশা করি সোজা কথায় উত্তর পাই গেছেন। যদি বাবার মৃত্যুর পর যদি টিএন থাকার দরকার না মনে করেন, তাহলে আপনি এই ইয়ার কাছে, উপকর কমিশনের কাছে দরখাস্ত করবেন। দরখাস্তের ফরম্যাটটা খুব স্বাভাবিক বরাবর, উপকর কমিশনার অমুক সার্কেল, জেলা অমুক জেলা, বাস বিষয়, তারপর হচ্ছে সবিনয় জনাব সবিনয় নিবেদন, এই যে আমার পিতার অমুক অত তারিখে মৃত্যুবরণ করেন, ডেথ সার্টিফিকেট অথবা চেয়ারম্যানের সার্টিফিকেট থাকলে ভালো, রেফারেন্স দিয়ে দিবেন। এত কারণে আমরা টিএন এটা বন্ধ বা স্থগিত করতে চাই, এই ধরনের একটা দরখাস্ত করে দিবেন, ব্যাস। তারপর হচ্ছে আয়কর রিটার্ন দাখিল না করলে শাস্তি কি, এটা আলোচনা করছি। এবার আরেকটা বিষয় আলোচনা করি। অনেকেই কিন্তু ফেক টিএন রেজিস্ট্রেশনের জন্য, জমি রেজিস্ট্রেশনের জন্য কিন্তু ফেক টিএন তৈরি করে থাকেন, ফেক টিএন তৈরি করে ফেলে অনেকেই ফটোশপের মাধ্যমে বা বিভিন্ন এডিট করি। এই যে টিএন তৈরি করে, সেটা কিন্তু একটা শাস্তিযোগ্য অপরাধ। এই যে অর্থায়ন 2015 এর মধ্যে আয়কর আদেশে বিদ্যমান ধারা 165 এর পরে একটি নতুন ধারা 165 সংযোজন করা হয়েছে। সংযোজিত নতুন ধারার বিধান অনুসারে কোনো ব্যক্তি দাখিলকৃত আয়কর রিটার্নের সাথে সংযুক্ত অডিট রিপোর্ট পরবর্তীতে দাখিলকৃত বা স্বাক্ষর জাল বা ফেক প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির ক্ষেত্রে জেল, জরিমানা অথবা উপদণ্ড হতে পারে। এই ক্ষেত্রে কারাদণ্ডের মেয়াদ সর্বনিম্ন 3 মাস হতে সর্বোচ্চ 3 বছর পর্যন্ত বা সর্বোচ্চ 1 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক দণ্ড বা উপভোক্তার দণ্ড আরোপযোগ্য হতে পারে। তো আশা করি এই যে ফেক টিএন করে এদেরকে যদি দেখা মতে ইন্সপায়ার না করে অবশ্যই বাধা বুঝাবেন, তাহলে এই ধরনের জটিলতা সৃষ্টি হবে না। আচ্ছা, যাই হোক, আজকে আপনাদের আমি খুব সংক্ষিপ্তে এবং আজকে কোনো ধরনের ক্যালকুলেশন না করে জাস্ট প্রাথমিক বিষয়গুলা, কারা ইনকাম ট্যাক্স দিতে হবে, কত এবং কোথায় জমা দিবেন, ফর্ম কিভাবে ডাউনলোড করবেন, কোন ফর্মে ইনকাম ট্যাক্স দিবেন, এই বিষয়গুলো আলাপ করলাম। পরবর্তী ক্লাসগুলোতে আমরা রিটার্ন ফর্ম কিভাবে পূরণ করবেন ব্যক্তি শ্রেণীর করদাতার সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব। আমাদের স্পেশালি প্র্যাকটিক্যাল 2টা ক্লাস আছে, আগামী 2টা ক্লাস আজিম ভাই নিবে। আজকের ক্লাস আমি এখানেই সমাপ্ত করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আপনারা আগের মতো হাত উত্তোলন করতে পারেন। মিয়াজি ভাই যদি কিছু উত্তর দেওয়ার দিতে পারেন। আজকে মনে হয় কারো কোনো প্রশ্নই নেই। মিয়াজি ভাই বুঝানটা তাহলে খুব ভালো হয়েছে মনে হচ্ছে। মনে হয় কিছুই বুঝাতে পারি না এই জন্য। জি শরীফ ভাই বলেন। জি আমিন শরীফ ভাই মাইক্রোফোনটা আনমিউট করুন, আসসালামু বলেন। আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ওইখানে বলা হয়েছিল যে 1 page, 4 page, 8 page return. What is the difference between 1 page, 4 page and 8 page? দেয়ার ইজ, আমি আনসারটা দিয়ে দিই কেমন আজিম জি ভাই? জি 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 দেন দেন। দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন 1 পেজ, 4 পেজ এবং 8 পেজ, ঠিক আছে? ওইটা শুধু আপনাদের একটু ইন্সপায়ার দেওয়ার জন্য, যে 8 পেজ রিটার্ন দেখতে তো অড লাগে, যে 8 পৃষ্ঠা পূরণ করতে হবে, কি লিখবো। তো এই জন্য ইন্সপিরেশন দেওয়ার জন্য 8 পৃষ্ঠা রিটার্ন থেকে কিছু কিছু করদাতা যেমন বেতনভোগীদের এরা 4 পেজ, সম্ভবত 4 পেজ, 4 পেজ করা হয়েছে। তো তারপরেও দেখা যায় যে ইনকাম ট্যাক্স রিটার্ন দেখলেই অনেকেই ভীতি সঞ্চার হয়। তারপর নিয়ে আসছে কত, 1 পেজ রিটার্ন, ঠিক আছে? মানে আপনাকে আসেন আসেন মানে ইনভাইট করে না, ওই ইনভাইটের মতোই। 1 পেজ রিটার্নের কিছু ক্রাইটেরিয়া দিয়ে দিছে, যে 4 লক্ষ encourage টাকা করা হয়। পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, এনকারেজ করার জন্য 4 লক্ষ 1 পেজ রিটার্নের যে এনকারেজিং যে বিষয়টা হলো, সেটা হলো আপনাকে অল্প কিছু লিখতে হবে। সাপোজ আপনার যদি 4 লক্ষ টাকার অধিক ইনকাম থাকে, তাহলে কিন্তু আপনি 1 পৃষ্ঠার কোয়ালিফাই করবেন না, তখন আপনাকে 4 পৃষ্ঠা বা 8 পৃষ্ঠা দিতে হবে। তো আবার আপনার যদি টোটাল সম্পত্তি যদি 40 লক্ষ টাকার নিচে হয়ে থাকে, তাহলে আপনি 1 পৃষ্ঠায় দিতে পারবেন। এখন কথা হচ্ছে, যদি আপনার এর থেকে বেশি ইনকাম থাকে, তাহলে আপনাকে 4 পেজ বা 8 পেজ রিটার্ন সংযোগ অ্যাড করতে হবে। বুঝতে পারছেন? তাহলে সবার অবস্থা তো, সিচুয়েশন তো সমান না। মিনিমাম লেভেলের জন্য, মিনিমাম হ্যাঁ স্ল্যাবের হ্যাঁ, জন্য যার যার অবস্থা অনুযায়ী সে চয়েস করতে পারে, তবে যেটাই দেন সমস্যা নাই। তবে আমি সবসময় সাপোর্ট করি 8 পৃষ্ঠা রিটার্ন দেন,
এটাই সবচেয়ে ভালো। যখন আপনি শিখে যাবেন তখন 8 পৃষ্ঠায় দিতে পারবেন। আর যখন মনে করবেন না এত বড় দেওয়ার দরকার নাই, মিডিয়ামে দিই যেহেতু স্যালারি, তখন আপনি চাইলে 4 পৃষ্ঠাটা দিতে পারবেন। এবং এই অনেকে আছে যারা অনলাইনে কিছু ফ্রিল্যান্সিং করে, তাদের বিশেষ কোনো জব বা বিশেষ কিছুই নাই, অথবা অনেকেই ভুল করে টিএনটা করে ফেলছে। ঠিক আছে, অনেক এটার কারণ হচ্ছে অনেকে ভুল করে টিএন করে ফেলে। এই বছর তো আবার গত 20 সাল থেকেই টিএন করলে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা শুরু করছে। তো যা বাধ্যবাধকতা যেহেতু শুরু করছে, তো মানুষ তো ট্যাক্স রিটার্ন দিতে আসবে, তা তাদেরকে একটু সহজ করে দিল আর কি সরকার 2020 সালে, যে আচ্ছা আসেন আপনাদের জন্য শুধু 1 পেজে, তারপরেও রিটার্ন দাখিল করেন। এটাই। তা আমি যে টিআইএন করলাম জমি বিক্রি করার জন্য, তো সরকার বুঝবে কি করে যে আমি জমি বিক্রি করার জন্য না কোনো কারণ? সেটাই তো বলে দিলাম যে সরকার তো তো আর দেখবে না, সরকারকে প্রুফ তো আপনি পরে করবেন। যদি নোটিশ পাঠায় যে সেটা তো সরকার আগেই পাঠাবে, প্রুফ তো আপনি পরে করবেন। তো এত জটিলতার দরকার কি? তার চেয়ে বরং 1 পৃষ্ঠা রিটার্ন দাখিল করে দেন। আর আপনার যদি আয় আয় না থাকে বা কোনো ধরনের আপনি জব বা কোনো অ্যাক্টিভিটিস, ব্যবসা বাণিজ্য কিছু না করেন, তাহলে আপনি ওই 3 বছর জিরো রিটার্ন দিয়ে এটা স্থগিত করার জন্য আপনি দরখাস্ত করতে পারবেন, যে আমার রিটার্নটা স্থগিত করে দেন 3 আচ্ছা, বছর আপনি জিরো রিটার্ন দাখিলের পর। আরেকটা প্রশ্ন হলো, আরো যদি গ্রামে ও শহরে দুই জায়গায় সম্পদ থাকে, তো কোন সার্কেলে সে রিটার্ন জমা দিবে? 2 জায়গায় কিভাবে সার্কেল না, থাকবে? সার্কেল আসলে তো এক উনি জায়গা উনি হয়। মনে বুঝি না কম। অ্যাড্রেস। আপনার আপনার জমির উপর না তো, আপনি কোথায় বসবাস করেন তার উপর আয়করের সার্কেল নির্ধারণ হয়। আপনার জমি সারা দেশেই থাকতে পারে, তাতে কিছু আসে যায় না। জি জি আচ্ছা, তো সেটাই জানতে চাচ্ছি। জি। জি, মুর্শিদ ভাই বলেন। জি, আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। আমার প্রশ্ন দুইটা মেজরের কাছে। প্রথমটা হচ্ছে যে কর অঞ্চল চেঞ্জ করা যায় কিনা। হ্যাঁ, হুম। এটা একটা কোশ্চেন। আর একটা হচ্ছে যে ওই আমার যেমন টিন সার্টিফিকেট, এটা আমি একজনের মাধ্যমে কিনেছিলাম, আর এটা আমি এখন আর করতে পারি, ইউজার পাসওয়ার্ড আমার কাছে ছিল না, তো তো এটা আমি ডাউনলোড জি। করতে পারি না। তো এটার কোনো অপশন আছে কিনা যে আমার ওই টিন নাম্বারটা দিয়ে ডাউনলোড করা যায় কিনা, এই ধরনের কিছু এখন প্রসিডিউর আপনি আছে কি কি? টিএন হারাই ফেলছেন? টিএনটা আছে? না, ফটোকপি আছে আর কি, ফটোকপি ওইটা দিয়ে ফটোকপি আছে? চালাইতেছি আর কি। আচ্ছা, আপনি কি অরিজিনাল দরকার না কিছু চেঞ্জ করতে চাইতেছেন? না না, আমার অরিজিনালটা দরকার আর কি। অরিজিনালটা দরকার হলে আপনি আপনার ওই যে সার্কেল অফিস আছে ওখানে যাই বলবেন যে অনলাইনে আমার এই টিএন এর কপিটা আমার অনলাইনে আপনি আমার জিমেইলে পাঠাই দেন। আপনার টিএন নাম্বারতে দিয়ে বলবেন যে এটার মেইন কপিটা আমার ইয়েতে পাঠাই দেন, জিমেইলে পাঠাই দেন। আরেকটা প্রশ্ন আচ্ছা কি আচ্ছা, করছেন প্রথমে আরেকটা প্রশ্ন করছেন? কর অঞ্চল চেঞ্জ করা যাবে ও কিনা? আচ্ছা আচ্ছা। কর অঞ্চল চেঞ্জ করা আসলে সো টাফ। আমি একজন উপকর কমিশনারকে রিকোয়েস্ট করছি একটা সার্কেল চেঞ্জ করার জন্য। সেও দেখি সেও কনফিউজড। সে বলতেছে আপনি আমার স্যারকে, এই যে জোনের যে অফিসার আছে কমিশনার, ওনাকে আপনি দরখাস্ত করেন, আমি আপনাকে হেল্প করব, তবে একটু সময় লাগবে। হ্যাঁ, এই ধরনের। তার মানে বুঝতে পারছি যে এই আইনে জোনটা কোনো বাধ্যবাধকতা তো নাই, আইনের মধ্যে কোনো ইয়া নাই এই আইনে ধরনের। তো আইনে তো ভাই সহজ, আইনে তো সবকিছু সহজ, আপনার চাইলেই সবকিছু হয়ে যাবে। আইনে তো এমনই আছে। যেমন ধরেন আপনি আপনি অনলাইনে যে টিএন নিবন্ধন করছেন ওইখানে কিন্তু জোন চেঞ্জ করার সুযোগ আছে, কিন্তু আপনি ওইখানে অ্যাপ্লাই করে রাখবেন, এটা চিরকাল এইভাবে থাকবে, ওইটা কিন্তু ওই কার্যকর হবে না। বুঝতে পারছেন আচ্ছা আপনি? আচ্ছা। তবে এটা আইনি জি প্রক্রিয়াটা বলে দিই, আইনি প্রক্রিয়াটা বলে দেওয়া ভালো। আপনি এটা ওই আপনার যে জোনের অধীনে আছেন ওই জোনের কমিশনারের কাছে আপনি আবেদন করতে হবে, এবং আবেদনে লিখতে হবে যে আমি অমুক কারণে অমুক জায়গায় বদলি হয়ে গেছি, বা অমুক জায়গায় আমি বর্তমানে অবস্থান করতেছি, আমি অমুক জায়গায় আমার সার্কেলটা নিতে চাই। সেটা বর্তমানে যে সার্কেলে আছেন ওই সার্কেলের জোনের কমিশনারের কাছে আপনি আবেদন করতে হবে। তারপর সে এটা অ্যাপ্রুভ করে ওই আপনি নতুন সার্কেল যেটা চাচ্ছেন ওইখানে তারা একটা জি জি। ইয়ে পাঠাবে, ফাইল পাঠায় দিবে। এটাই হচ্ছে নিয়ম। কিন্তু এই নিয়ম পালন করা আসলে যে কত টাফ, যারা প্র্যাকটিস করে তারা জানে। তবে এখানে আমরা একটা সহজ একটা টেকনিক অবলম্বন করি, সেটা হচ্ছে আমরা যে সার্কেলে আছি ওই সার্কেল থেকে কিন্তু সার্টিফাইড কপিটা তুলে ফেলি। আমার কথাটা বুঝিয়েন। ধরেন আচ্ছা আপনি আচ্ছা। একবার জি জি। ফাইলটা দাখিল করছেন, তো তো এই ক্ষেত্রে কি জি করলাম, জি। ওইটার একটা সার্টিফাইড কপি তুলে নিলাম। সার্টিফাইড কপিটা তোলার জি পর জি। আমরা নতুন সার্কেল যেখানে জমা দিতে চাচ্ছি
বর্তমানে অবস্থান করতেছি, ওইখানে সার্টিফাইড কপিটা সহ গত বছরের রিটার্ন এবং এই বছরের রিটার্ন প্রস্তুত করে একসাথে জমা দিয়ে দিই যে আমি অ্যাকচুয়াল করদাতা। এটা এই যে একটা পিওর রিটার্ন ফর্ম দেখেন আগের বছরের, তা আপনি একসাথে জমা দিয়ে দিতে পারবেন ওইভাবে, ওইটাতে কোনো সমস্যা হয় না। জি তবে জি এটা এটা মূল তরিকা জি এটা জি না আর কি। মূল তরিকা হচ্ছে আপনি জোনের কমিশনার কাছে দরখাস্ত দিয়ে তারপর ফাইল ট্রান্সফার করাবেন। আশা করি জি, বুঝতে পারছেন। ইউসুফ ভাই মাইক্রোফোনটা আনমিউট করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম সালাম। ইউসুফ। জি অনেক ভাই বলেন। দীর্ঘ আলোচনা, বিষয়টা তিনটে আছে। একটা বিষয়টা হচ্ছে যে যে এক ভাই করলো জোন চেঞ্জ করার বিষয়টা। এই একটা, এখন আমি যদি এক জোন চেঞ্জ করতে না পারি সেক্ষেত্রে তো অনেক জটিলতা হয়ে যাবে। সেটার কোনো ইয়ে আছে কিনা? না সার্টিফিকেট সেটা কপি তো ওরা দিতে চায় না। না দিতে চাইবে সার্টিফিকেট করে। আপনি যদি স্টাফকে যদি 1500 টাকা বা 1000 টাকা দেন, নরমালি উকিলদের থেকে 500 টাকা নেই, আপনি 1000 টাকা দেন, 1000 টাকা দিয়ে আপনি সার্টিফিকেট কপিটা নিতে পারবেন, সমস্যা নাই। আপনি স্টাফদের সাথে যোগাযোগ করলে এরাই দিয়ে দিবে। তো দিয়ে দিলে আপনি ওই সার্টিফিকেট কপিটা সহ আনি আপনি জমা দিয়ে দিন, সমস্যা নাই। এভাবে আমরা আর করতেছি, প্র্যাকটিস এভাবেই করতেছি আসলে, সত্যি কথা বলতে। আচ্ছা, একটা বিষয় হচ্ছে যে মানে আমার ইনকাম 5 লাখ টাকা। জি। এখানে যদি যে যে আনুষঙ্গিক যে খরচগুলো আছে সেগুলো বাদ দিয়ে কি কর হিসাব হবে নাকি? আপনার কি বিজনেস না জব? না, জব। জব হইলে জবের কর কিভাবে নির্ধারণ করবেন এটা কিন্তু আমরা পরের ক্লাসে ডিটেলস আলাপ করব। আজকে জাস্ট এইটা বলে রাখি, এই আপনার কতগুলা খাত আছে যেগুলা করমুক্ত থাকবে, যেমন বাড়ি ভাড়ার ক্ষেত্রে এই নির্দিষ্ট অংশ মানে মূল বেতনের 50% পর্যন্ত মাপ, সেটা করের আওতায় পড়বে না। এই চিকিৎসা খরচের মানে আমি ওগুলা বিষয়। সব বাদ দেওয়ার পরে, ওগুলো সব বাদ দেওয়ার পরে যে আবার যে 8 পৃষ্ঠার যে ফর্মটা, ওখানে যে যে পারিতোষিক যে খরচটা আছে জি। পারিবারিক, ওইটা কি আবার ওই টোটাল অ্যামাউন্ট থেকে বাদ দিয়ে কর হিসাব হবে নাকি ওইটার উপরে হয়ে যাবে? না, এটা পারিবারিক খরচের উপরও আপনার এটা এখন ইউসুফ ট্যাক্স ভাই আসবে। বুঝবেন না, ক্লাসগুলো করেন তারপরে আপনি বুঝবেন, বুঝছেন কিনা? আসলে আগে আচ্ছা, একদিনে তো আসলে পরে এটা আলাপ বোঝা করি। সম্ভব না। ইনশাল্লাহ আমার ক্লাসটা যখন অ্যাটেন্ড করবেন এটাও বুঝবেন। ঠিক আছে? আসলে জি আপনি কথা হচ্ছে কি, মানে সরকার চায় কি আয় বছরে কত টাকা আয় করছেন, কত টাকা ব্যয় করছেন, কত টাকা বিনিয়োগ করছেন, সবকিছুর হিসাব চায়, বুঝছেন কিনা? আপনি আয় করবেন, আপনি খরচও করবেন, সমস্যা নাই। খরচ করলে সরকার এটা বাদ দিবে কেন আপনারে? আপনি তো খরচ করবেন। আপনি সরকারে দেখাবেন যে ধরেন আমি 10 লাখ টাকা ইনকাম করছি, তার মধ্যে আমার আয় বছরে 3 লাখ টাকা আমি খরচ করে ফেলাইছি, তো সরকারের বাধা নাই। সরকার বলতেছে আমারে শুধু দেখান আপনি কোথায় খরচ করছেন, বুঝছেন কিনা? আপনি 10 লাখ জি টাকায় খরচ দেখান, আপনি কাগজ দেখান যে আমি এটা করছি, বাড়ি করছি, গাড়ি কিনছি, বিদেশে ভ্রমণে গেছি। মানে সরকার ডকুমেন্ট চায়, সরকার কিন্তু আপনারা বাধা দেয় না যে আপনি কেন কামাইছেন, কেন খরচ করলেন, বুঝছেন কিনা? সরকারের কথা জি হইলো জি। কামাইছেন অরিজিনালি কিনা, খরচ কোথায় করছেন আমি জানতে চাই। এটাই হলো মেইন। আচ্ছা আচ্ছা, ঠিক জি, আছে। রানী সরকার বলেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, আমি জানতে চাচ্ছি যখন নতুন করে টিন সার্টিফিকেট করা হয় ওটার প্রসেসটা কিভাবে? ধরেন আমার কোনো টিন নাই, তো সেক্ষেত্রে ওটা আমি কিভাবে করব? জি জি, ধন্যবাদ। আজকে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওইখানে আমার নিজের করা একটা টিউটোরিয়াল শেয়ার করে দিছি কিভাবে একদম কিছু না জানলেও আয়কর টিআইএনটা আপনারা নিজে নিজে রেজিস্ট্রেশন করতে পারবেন। এই বিষয়টা কিন্তু আমরা আলোচনা করে দিছি, 5 মিনিটের মধ্যে আলোচনা করছি যাতে বুঝতে সহজ হয়, সংক্ষিপ্ত হয়। আশা করি ওইটা যদি দেখেন তাহলে আপনি আহ নিজে নিজে টিআইএন রেজিস্ট্রেশন করতে পারবেন। এই যে এখন ওয়েবে যেটা দেখতেছেন, এই এনবিআর এর ওয়েবসাইট, এনবিআর এর ওয়েবসাইট ওপেন হচ্ছে। তো এখানে রেজিস্ট্রেশনের অপশন আছে, এখানে রেজিস্ট্রেশন করলে ধারাবাহিকভাবে আপনি টিএন রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। লোড হচ্ছে। যাক, তো সাথে ওনার মোবাইল নাম্বার আর ভোটার আইডি কার্ডটা সাথে রাখতে বলবেন, এই দুইটা সাথে লাগবে। রাখতে হবে। টিউটোরিয়ালটা দেখলে আচ্ছা সুবিধা হবে আশা করি। আর আচ্ছা, মোবাইলে ঠিক আছে, মোবাইলে আমি একটা দেখে কোড নিচ্ছি। আসবে আর ওই এনআইডি নাম্বারটা দিতে হবে ব্যাস। আচ্ছা আচ্ছা, এটা কি যে কোনো এটা কম্পিউটারের এটা দোকানে গিয়ে করেন? আপনার এটা মোবাইল দিয়ে নিজেও পারবেন, পারবেন। কম্পিউটারের দোকানেও যাওয়ার দরকার আপনি নাই আপনার আপনি নিজের যদি বা ভ্যাকসিনের নিজে
নিজেও ভ্যাকসিনের পারবো রেজিস্ট্রেশন ল্যাপটপে, করে তাই তো? থাকেন, ওই যে ভ্যাকসিনের জি রেজিস্ট্রেশনের জি মতো জি অনেকটা। জি, আমি ওটা পারেন, নিজেই করছিলাম। ওইটার মতোই। আচ্ছা আচ্ছা, তো অনেক সহজ, ধন্যবাদ। আরেকটা প্রশ্ন, এই কিছুক্ষণ আগে যে পড়া হলো সেখান থেকে ওই যে সাধারণ পদ্ধতি আর সর্বজনীন স্বনির্ধারিত পদ্ধতি, এই জি দুইটা জি। যদি আরেকবার একটু রিপিট করতেন আর কি। আচ্ছা, সাধারণ পদ্ধতি কিন্তু বিভিন্ন কারণে হয়। সেটা হচ্ছে আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আয়কর রিটার্ন দাখিল না করেন, অথবা এনবিএস যদি নিজে থেকে আপনার কর নির্ধারণ করে দেয়, অথবা আপনাকে যদি রেট দেয়, বা তাদের হুম, উদ্যোগে যদি রিটার্ন দাখিল করাতে আপনাকে বাধ্য করে, সেই ক্ষেত্রে সাধারণ পদ্ধতিতে রিটার্ন জমা দেওয়া হয়। অথবা আপনি যদি টাইম পার হয়ে যায়, ট্যাক্স ডে পার হয়ে যায়, 30 নভেম্বর পার হয়ে যায়, তারপরে যদি আপনি রিটার্ন সাবমিট করেন, সেটাও সাধারণে পড়বে। এখন সার্বজনীন স্বনির্ধারণী হলো আপনার সময়ের মধ্যে যদি নিজের রিটার্ন নিজে প্রস্তুত করে দেন, তখন সার্বজনীনের উপর ক্লিক করবেন, মানে টিক দিবেন। তার মানে হচ্ছে আপনার রিটার্নের যে করের হিসাবটা, সেটা আপনি নিজেই বাইর করছেন, আপনি নিজে বাইর করে নিজেই কর দিচ্ছেন বা রিটার্নটা দাখিল করছেন। এটাই হচ্ছে সর্বজনীন স্বনির্ধারণী, মানে আপনার রিটার্ন আপনি নিজে প্রস্তুত করছেন। আর সাধারণ হলো আচ্ছা আচ্ছা। আপনি রিটার্ন আপনি প্রস্তুত করলেও ওই সেটার আলটিমেট ক্ষমতা এই এনবিআর রাখি দিবে। তারা চাইলে এটাকে সংশোধন করতে বাধ্য করতে পারে, অথবা আপনার ট্যাক্স বাড়াই দিতে পারে, বা এই ধরনের যে কোনো ইয়ে করতে পারে, উদ্যোগ নিতে পারে। জি, আচ্ছা। আর হচ্ছে যে সঞ্চয়পত্র যে 2 লাখ টাকার উপরে যদি হয় তাহলে কি করতে হবে, টিন সার্টিফিকেট মাস্ট, তাই না? টিন সার্টিফিকেট মাস্ট, সেটা তো আহ, বলা হচ্ছে, সেটা তো ব্যাংকে বলবে। টিন সার্টিফিকেট করতে হবে কি করতে হবে না, সেটা ব্যাংকে বলবে। কিন্তু এখানে যেটা বলছে, এখানে আপনাকে আয়কর হুম, রিটার্ন দাখিল করতে হবে বলছে। মানে আপনার যদি 2 লক্ষ টাকার উপরে সঞ্চয়পত্র আচ্ছা। থাকে, তাহলে আপনাকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। আর আয়কর রিটার্ন দাখিল করতে হলে তো আপনাকে অটোমেটিক্যালি টিএন লাগবে, সুতরাং ব্যাংকও আপনার কাছে টিএন চাইবে। মানে কান টেনে মাথা নিয়ে আসার মতো আর কি। জি না জি জি। ওইটা আর কি, আচ্ছা। মানে আসলে উনি যেটা জানতে চাচ্ছিল, এইবার ওই সংশোধনী করছে তো, যে 2 লাখ টাকার বেশি যদি ইনভেস্ট করতে চান সঞ্চয়পত্রে, তাহলে জি 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 ইয়াটা আপনার ওইটা বাধ্যতামূলক লাগবে আর কি, ওটাতে সমস্যা নাই। জি জি। ওই আর কি। জি ভাই, ধন্যবাদ। সমস্যা নেই, আরো ক্লাস হবে তখন বুঝতে পারবো আস্তে আস্তে। আর ওই ই10টা যারাই খুলতে চান, কিছু এই ওয়েবসাইটটা গিয়ে এখানে উপরে রেজিস্টার অপশন আছে, এখানে আগে ক্লিক করবেন উপরে। তো তাহলে আপনি যে কোনো একটা ইউজার আইডি দিতে পারেন, আপনার যে কোনো নাম, যে কোনো মোবাইল নাম্বার, যেটা খুশি, লিস্ট আচ্ছা যাতে 8 সংখ্যার হয়। তারপরে আপনার খুশি মতো একটা পাসওয়ার্ড দিবেন, যেটা আপনি আর মনে রাখতে পারেন। আবার হুম, পাসওয়ার্ডটা রিপিট করবেন। এখানে কিছু যেমন গতানুগতিক প্রশ্ন থাকে, এগুলো উত্তর দিবেন, যাতে পরবর্তীতে যদি আপনার ওইগুলা ভুলে যান, যাতে ওইটার উত্তর দিতে পারেন। যেমন আপনার নিকনাম বা মানে যেগুলো হুম, নরমালি হয় আর কি, আপনার পরবর্তীতে আইডিটা রিকভারি করার জন্য। এগুলা দেওয়ার পরে হুম, এখানে মোবাইল নাম্বার দিবেন। ইমেল অ্যাড্রেসটা অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, না চাইলে নাই। তো দেওয়ার পরে মোবাইলে আচ্ছা একটা কোড আসবে। এইটা মানে হচ্ছে আপনি 3 বানান নাই এখনো, জাস্ট একটা আইডি তৈরি করলেন, যেমন ফেসবুকের মতো আইডি। তো তখন জি, আপনি মানে একটা প্রোফাইলের মতো। হুম, হ্যাঁ, তারপরে আপনি আবার যাবেন আর এই লগ ইন অপশনে ক্লিক করবেন। তখন লগ ইনে এখন যে আপনি ইউজার পাসওয়ার্ড বানাইলেন, এটা দিয়ে এখন এর ভিতরে ঢুকবেন। ঢোকার পরে আচ্ছা ভিতরে এখন আছে যে আপনার এনআইডি আপনি অ্যাড করেন। সেখানে আপনার এনআইডি নাম্বারটা দিতে হবে। সেখানে তখন আপনার যাবতীয় সার্কেল, আপনি কোন জায়গায় আছেন সেটা সিলেক্ট করলে, তারপরে ওরাই পিডিএফ ফাইলে আপনাকে ওই টিন সার্টিফিকেট যেটা ওই পিডিএফ এ দিয়ে দিবে, ওইটা আপনি ডাউনলোড করে রাখতে পারবেন। যাক, এটার উপরে আচ্ছা। মিয়াজি ভাই ভিডিও আছে, আমারও মনে হয় 1-2টা ভিডিও ছিল মনে হয় গত বছরের, দেখি যদি থাকে দিয়ে দিব। আর একান্তই না পারলে সমস্যা নেই, আমরা পরবর্তী জি ক্লাসে জি দেখায় দেব। অথবা যদি কারো যদি থাকে, যেহেতু আমার তৈরি করা আছে আমি তো আর পারবো না, কারো যদি হুম হুম করতে হুম। চান তাহলে আপনি দিয়ে দিয়েন, ওই ওই উপস্থিত সময় তৈরি করে দেওয়া যাবে, ওইটা ভালো হবে আরো। জি ভাইয়া, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। জি, মোর্শেদ আলম ভাই কিছু বলবেন, না হলে আজকের মতো শেষ করব। জি, মোর্শেদ ভাই কি কিছু বলবেন? জি জি জি। বলেন। একটা হচ্ছে যে রিটার্ন দাখিলের ব্যাপারে, হ্যাঁ, আমার হচ্ছে কি গত বছর মানে আমি রিটার্নটা সাবমিট করতে পারিনি। তার কারণটা হচ্ছে যে জব চেঞ্জ করাতে আমার প্রিভিয়াস ফ্যাক্টরি ট্যাক্স চালান গুলো তারা আমাকে দেয় নাই। হ্যাঁ, আমি যোগাযোগ করার পরও দেয় নাই। তো এই জটিলতার কারণে আমি রিটার্নটা সাবমিট করতে পারি না। তো এইটা এই বছরের কোনো সমস্যা হবে কিনা? আচ্ছা, ওই গত বছরে যে
ট্যাক্স দিছেন বা রিটার্ন দিছেন ওটার ফটোকপি আপনি নিতে পারেন নাই, তাই না? না 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 Return- না মানে আমি গত বছরে ওই ট্যাক্স রিটার্ন দিতে পারিনি, বুঝছেন, রিটার্ন তো দাখিল করতে পারিনি। না দেওয়ার কারণ আচ্ছা, হচ্ছে আচ্ছা। ট্যাক্স চালান গুলো আমার ওই যে প্রিভিয়াস ফ্যাক্টরি, মানে আমি যে ফ্যাক্টরি থেকে চাকরি ছেড়ে অন্য জায়গায় জয়েন করছি, তো তারা আচ্ছা, আচ্ছা। আমাকে চালান গুলো দেয়নি আর কি। হ্যাঁ, ট্যাক্স বুঝছি। চালান গুলো প্রতি মাসে যা যেটা সেটা দেয়নি। তো ওই আচ্ছা, দেওয়া আচ্ছা। যে এখানে আইসে দেওয়া যে আমার তো ইয়ারটা মিলাইতে পারতেছি না, এই জন্য আর পরে দিতে পারিনি। তো এটা কোনো সমস্যা হবে কিনা এই বছর? আচ্ছা, যেটা সমস্যা হওয়ার সেটা তো হয়েই গেছে, কারণ আপনি তো একবার ফল্ট হয়ে গেছেন, মানে দেন নাই। জি। তো ওই সবচেয়ে ভালো হয় এটা, ওই যে বছর দেন নাই সেটা আইনানুগ প্রক্রিয়া হলো এটা সাধারণ পদ্ধতিতে জমা দিতে হবে, কিছু জরিমানা টরিমানা দিতে হবে। ওইটা ওকে করার পর এই বছরের আপনার রিটার্নটা ফ্রেশ বা সর্বজনীন স্বনির্ধারণীতে দিবেন। অর্থাৎ আপনি সোজা কথা বুঝতেই পারছেন ওই যে সর্বজনীন আর সাধারণের মধ্যে পার্থক্য কি। সো এই যে ওই যেটা ডিফল্ট জি। হয়ে গেছে সেটা আপনার সাধারণ পদ্ধতিতে দিতে হবে, আর যেটা ফ্রেশ ইয়ার এই বছরটা এটা আপনার সার্বজনীনে জমা দিতে হবে। সেই ক্ষেত্রে যেহেতু আপনি ফল্ট হওয়ার ও কারণে আচ্ছা। আপনাকে কয়েক সেক্টরে আপনাকে জরিমানা করতে পারে। তো এটা উকিলের সাথে অথবা অফিসের সাথে যার সাথেই বুঝেন মিনিমাইজ করার চেষ্টা করবেন আর কি 1000 টাকার মধ্যে। আর যদি ওই অফিসে যদি কাউকে 1000 টাকার মধ্যে না দিয়ে থাকে তাহলে তো 5000 টাকা দিয়ে করতে কিছু করার নাই, জরিমানা আর কি। আপনি তো বললেন অবশ্য। জি জি জি, আমি সিক্রেটটা বলে ঠিক দিলাম আর আছে। কি। যাক, তাহলে আজকের মতো আমরা এখানে শেষ করতে পারি। মিয়াজি ভাইকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ ঠিক কালকে আছে, ধন্যবাদ। আমাদের রোশন ভাই ক্লাসটা নিবেন, একই সময় ক্লাস হবে। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। আসসালাম।